নমস্কার। বেতাল পঞ্চবিংশতি ও ৩২ সিংহাসন এই গল্পে আজ চতুর্থ কাহিনী। সেকালে ভোগবতী নগরে অনঙ্গ সেন নামে এক রাজা ছিলেন। রাজার চূড়ামণি নামে এক সুখ পাখি ছিল। পাখিটি অতীত, বর্তমান ও ভবিষ্যতের কথা সব জানত। রাজা একদিন চূড়ামণিকে বললেন, তুমি যদি তিন কালের কথা জানো তো বলো, আমার মনের মতো মেয়ে কোথায় আছে যাকে আমি বিয়ে করতে পারি। চূড়ামণি বলল, মহারাজ, মগধের রাজা বীর সেনের সুন্দরী ও সুলক্ষণা কন্যা চন্দ্রাবতীর সঙ্গে আপনার বিয়ে হবে। রাজা তখন রাজদৈবজ্ঞ চন্দ্রকান্তকে ডেকে এ বিষয়ে তার মতামত জানতে চাইলেন। চন্দ্রকান্তও গণনা করে একই কথা বলল। রাজা তখন সন্তুষ্ট হয়ে এক বিশ্বস্ত ব্রাহ্মণকে মগধের দূত হিসাবে পাঠালেন। মগধের রাজকন্যা চন্দ্রাবতীরও মদন মঞ্জরী নামে এক শাড়ি পাখি ছিল। সেও ছিল সর্বজ্ঞ। একদিন চন্দ্রাবতী শাড়িকে বলল, শাড়ি, তুমি যদি তিন কালের কথা জানো তো বলো, আমার যোগ্য বর কোথায় আছে। শাড়ি বলল, ভোগবতী নগরের রাজা অনঙ্গ সেনই তোমার স্বামী হবেন। অনঙ্গ সেন ও চন্দ্রাবতী দুজনেই পাখির কাছ থেকে তাদের বিয়ের কথা জানতে পেরে পরস্পরকে ভালোবাসতে লাগলো মনে মনে। কিছুদিনের মধ্যেই অনঙ্গ সেনের দূত এলো মগধরাজের কাছে। অনঙ্গ সেনের বিয়ের প্রস্তাবে রাজি হলেন মগধরাজ। দূতের সঙ্গে ব্রাহ্মণকে পাঠালেন বিয়ের দিন স্থির করার জন্য। নির্ধারিত দিনে বিয়ে হয়ে গেল দুজনের। অনঙ্গ সেন চন্দ্রাবতীকে বিয়ে করে নিজের রাজধানীতে নিয়ে এসে সুখে শান্তিতে বাস করতে লাগলেন। চন্দ্রাবতী তার বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে আসার সময় তার প্রিয় শারিকা পাখিটিকে সঙ্গে করে আনে। একদিন রাজা অনঙ্গ সেন তার রানী চন্দ্রাবতীকে বললেন, আমরা বিয়ে করে সুখী হয়েছি। আমার ইচ্ছে আমাদের দুজনের প্রিয় সুখ শাড়ি স্বামী স্ত্রীর মতো এক খাঁচায় থাক, ওরাও আমাদের মতো সুখী হোক। চন্দ্রাবতীও তাতে রাজি হলে সেদিন এক খাঁচায় রাখা হলো সুখ শাড়িকে। কিন্তু শাড়ি তাদের এই মিলনে সুখী হতে পারল না। সে প্রায়ই চুপচাপ মুখ ভার করে বসে থাকতো। একদিন সুখ তাকে বলল, সংসারে ভোগই সার বস্তু, কিন্তু ভোগে উৎসাহ নেই কেন। শাড়ি বলল, পুরুষ সঙ্গ আমার মোটে ভালো লাগে না, কারণ পুরুষ জাতি বড়ই স্বার্থপর। তারা শঠ, প্রবঞ্চক, অধার্মিক এবং হত্যাকারী। সুখও রেগে গিয়ে বলল, মেয়েরাও কম স্বার্থপর নয়, তাদের কথা আর বলো না। মেয়েরা চপলমতি, কুটিলা, ছলনাময়ী, লোভী এবং স্বামীঘাতিনী। সুখ শাড়ির এই তর্ক বিতর্ক দেখে রাজা বললেন, তোমরা বৃথা তর্ক করে তিক্ততার সৃষ্টি করছো কেন। শাড়ি বলল, মহারাজ, বৃথা তর্ক করছি না বা মিথ্যে কথা বলছি না। পুরুষ জাতি কত স্বার্থপর, অধার্মিক তা আমার জানা আছে। এক সত্য কাহিনী বলছি, শুনুন। ইলাপুরে মহাধন নামে এক ধনী বণিক বাস করত। বিয়ের পর বহুদিন গত হলে তার কোনো সন্তান না হয় সে দুঃখিত হয়ে ওঠে। অবশেষে বেশি বয়সে এক পুত্র সন্তান প্রসব করে তার স্ত্রী। আনন্দের সীমা রইল না বণিকের। সে তার ছেলের নাম রাখল নয়নানন্দ। পরম যত্নে তাকে পালন করতে লাগলো বণিক ও তার স্ত্রী। তার বয়স 5 হলে তার পড়াশোনার জন্য এক শিক্ষক নিযুক্ত করলো। কিন্তু ছোটবেলা থেকেই বড় দুষ্টু প্রকৃতির ছিল নয়নানন্দ। লেখাপড়ায় মোটেই মন বসতো না তার। সে যত সব দুষ্টু ছেলেদের সঙ্গে খেলাধুলা নিয়ে থাকতো, তার কুবুদ্ধির অন্ত ছিল না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার দোষগুলো বেড়ে যেতে লাগলো। এমন সময় বণিকের মৃত্যু হওয়ায় অল্প বয়সেই অতুল ঐশ্বর্য ধনসম্পত্তির উত্তরাধিকারী হলো নয়নানন্দ। উপার্জনের কোনো চিন্তা না করে 2 হাতে টাকা করে খরচা করতে লাগলো সে। এইভাবে বাজে খরচ করতে করতে সব টাকা খরচ হয়ে গেল। সব বিষয় সম্পত্তি হারিয়ে নিঃস্ব হয়ে গেল সে। মহা দুর্দশার মধ্যে পড়ল নয়নানন্দ। বাড়ি ছেড়ে পথে ঘুরতে লাগলো। একদিন ঘুরতে ঘুরতে চন্দ্রপুরে তার বাবার এক বন্ধু হেমগুপ্তের বাড়িতে গিয়ে উঠল সে। সে তার পরিচয় দিলে বন্ধু পুত্র হিসাবে তাকে সাদর অভ্যর্থনা জানালো হেমগুপ্ত। তার আসার কারণ জিজ্ঞাসা করলে মিথ্যে কথা বলল নয়নানন্দ। সে বলল, কয়েকটা জাহাজ নিয়ে সিংহলে বাণিজ্য করতে যাচ্ছিলাম। সমুদ্রে ঝড়ের কবলে পড়ে জাহাজগুলো সব ডুবে যায়। কোনো রকমে বেঁচে যাই। একটা কাঠ ধরে ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করতে করতে তীরে এসে পড়ি। তার দুর্ভাগ্যের কথা বলতে গিয়ে সে কপটতার সঙ্গে কয়েক ফোঁটা জল ফেলল চোখ থেকে। হেমগুপ্ত কিন্তু সরলভাবে নয়নানন্দের সব কথা বিশ্বাস করল।
পরম যত্নে তার বাড়িতে থাকতে বলল। হেমগুপ্তের রত্নাবতী নামে এক বিবাহযোগ্যা মেয়ে ছিল। অনেক খুঁজেও মনের মতো পাত্র পাচ্ছিল না মেয়ের জন্য। তাই নয়নানন্দকে পেয়ে খুশি হলো হেমগুপ্ত। ভাবল ঈশ্বরের কৃপায় সৎপ্রাত্য তার ঘরে নিজে থেকেই হাজির হয়েছে। নয়নানন্দ সৎ বংশজাত এবং প্রচুর ধন সম্পত্তির মালিক, সুতরাং তার সঙ্গেই তার মেয়ের বিয়ে দেওয়া উচিত। স্ত্রীকে কথাটা বলতে স্ত্রীও রাজি হয়ে গেল। বিয়ের প্রস্তাবে নয়নানন্দও রাজি হয়ে গেল সঙ্গে সঙ্গে। শুভ দিনে নয়নানন্দের সঙ্গে বিয়ে হয়ে গেল রত্নাবতী। বিয়ের পর শ্বশুরবাড়িতেই রয়ে গেল নয়নানন্দ। সুখের দিন কাটতে লাগলো তার। কিন্তু একঘেয়ে জীবনযাত্রা ভালো লাগছিল না নয়নানন্দের। আগেকার উচ্ছৃঙ্খল জীবনযাপনের দিনগুলোর কথা মনে পড়তে লাগলো তার। গাঁয়ে ফিরে গিয়ে তার পুরনো সঙ্গীদের সঙ্গে মেলামেশার জন্য ব্যাকুল হয়ে উঠল মনে মনে। একদিন রত্নাবতীকে সে বলল, এখন আমার দেশে ফিরে যাওয়া উচিত। অনেক দিন এসেছি বাড়ি থেকে, তুমি বাবা মাকে বলে আমাদের যাওয়ার ব্যবস্থা করো। মেয়ে জামাইয়ের কথা শুনে আনন্দিত হলো হেমগুপ্ত। জামাইয়ের চিরদিন শ্বশুরবাড়িতে বাস করা ঠিক নয়। তাই হেমগুপ্ত এক শুভ দিনে সঙ্গে প্রচুর ধনরত্ন দিয়ে মেয়ে জামাইকে বিদায় দিল। পালকিতে করে যাত্রা করলো মেয়ে জামাই। এদিকে নয়নানন্দর মনে এক অভিসন্ধি দানা বেঁধে উঠেছিল। পথে এক বন পড়লে সে তার স্ত্রীকে বলল, এই বনে দস্যু আছে। পালকিতে করে গেলে তারা আমাদের ধনী ভেবে ঝাঁপিয়ে পড়বে। আমরা বরং পালকি ছেড়ে দিয়ে লোকজনদের সব বিদায় দিয়ে হেঁটে যাব। তুমি তোমার গা থেকে সব গয়না খুলে একটা পুঁটলিতে বাঁধো। সঙ্গে টাকা করে যা আছে পুঁটলিতে রেখে দাও। শহরে ঢুকে আবার সব গয়না পড়বে। সরল প্রকৃতির রত্নাবতী কিছু বুঝতে না পেরে সব কিছু পুঁটলিতে বেঁধে সে তার স্বামীর হাতে দিয়ে দিল। পালকির লোকজনকে বিদায় দিয়ে গভীর বনের মধ্যে পায়ে হেঁটে পথ চলতে লাগলো দুজনে। যেতে যেতে পথের ধারে একটা কুঁয়ো দেখে রত্নাবতীকে তার মধ্যে জোর করে ঠেলে ফেলে দিয়ে গয়না টাকা কড়ি পুঁটলিটা নিয়ে সেখান থেকে পালিয়ে গেল নয়নানন্দ। রত্নাবতী সেই কুঁয়োর মধ্যে পড়ে তার বাবা মায়ের নাম করে জোরে চিৎকার করতে লাগলো। এমন সময় একটা লোক সে পথ দিয়ে যেতে যেতে নারী কণ্ঠের কাতর চিৎকার শুনে কুয়োর পাশে এসে মুখ বাড়িয়ে দেখলো একটি সুন্দরী মেয়ে উদ্ধারের জন্য আকুলভাবে কাঁদছে। লোকটি অনেক কষ্টে রত্নাবতীকে ওপরে তুলে তার পরিচয় জিজ্ঞেস করে বলল, কে তুমি? কি করে এই বনের মধ্যে একা এলে? রত্নাবতী দেখলো সত্য কথা বললে স্বামীর নিন্দা হয়, তাই সে প্রকৃত কারণ গোপন করে বলল, আমার নাম রত্নাবতী। চন্দ্রপুরের বণিক হেমগুপ্ত আমার বাবা। স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি যাচ্ছিলাম, কিন্তু বনের মধ্যে পথ চলার সময় দস্যুরা আমার সব গয়না কেড়ে নিয়ে কুয়োর মধ্যে ফেলে দেয় আমাকে। স্বামীকেও মেরে তাড়িয়ে দেয়। এই সব কথা শুনে দয়া হলো লোকটি। সে যত্ন করে রত্নাবতীকে সঙ্গে নিয়ে তার বাবা মার কাছে পৌঁছে দিল। বাড়িতেও প্রকৃত ঘটনা গোপন করল রত্নাবতী। যাই হোক, বাবা মা মেয়েকে পেয়ে খুব খুশি হলো, কিন্তু জামাইয়ের ভাগ্যে কী ঘটলো তার জন্য দুঃখিত হলো। হেমগুপ্ত মেয়ের জন্য আবার সব গয়না গড়িয়ে দিল। এদিকে নয়নানন্দ দেশে ফিরে স্ত্রীর সব গয়না বেচে মদ খেয়ে জুয়া খেলে সব টাকা অল্প দিনের মধ্যে শেষ করে ফেলল। আবার দুরবস্থার মধ্যে পড়ল। সে ঠিক করলো আবার শ্বশুরবাড়ি গিয়ে কিছু টাকা নিয়ে আসবে। সে ভাবল রত্নাবতী হয়তো কুঁয়োতেই মারা গেছে, তার কুকর্মের কথা কেউ জানে না সেখানে। কিন্তু একদিন শ্বশুরবাড়িতে গিয়েই রত্নাবতীকে দেখে ভয় পেয়ে গেল সে। এই সংকট হতে কীভাবে উদ্ধার করবে নিজেকে তা ভাবতে লাগলো। কিন্তু রত্নাবতী সত্যি সত্যিই বড় পতিব্রতা মেয়ে ছিল। সে স্বামীকে দেখে খুশি হলো এবং ভাবতে লাগলো স্বামীর যতই মন্দ হোক সে তার পরম গুরু। স্বামীর নিন্দা করা পাপ। ভুলক্রমে যে পাপ সে করেছে তার জন্য এখন তাকে অনাদর করলে পাপ হবে। তাছাড়া এত অন্যায় করেও সে তারই জন্য তাদের বাড়িতে এসেছে। এই সব ভেবে রত্নাবতী স্বামীর কাছে গিয়ে বলল, তুমি কিছু ভেবো না। এই বাড়িতে কাউকে আমি প্রকৃত ঘটনা বলিনি। সবাইকে বলেছি বনপথে দস্যুরা আমার সব গয়না নিয়ে আমাকে কুয়োর মধ্যে ফেলে দিয়েছে আর তোমাকে ধরে নিয়ে গেছে। তোমার জন্য বাবা মা খুব চিন্তায় ছিলেন। তোমাকে দেখে খুব খুশি হবেন তারা। তুমি যেন আমাকে আবার ফেলে পালিয়ে যেও না। স্ত্রীর কথা শুনে নিশ্চিন্ত হলো নয়নানন্দ। এতদিন পর জামাইকে দেখে শ্বশুর শাশুড়িও আনন্দিত হলো। রাত্রিতে রত্নাবতী ভালো কাপড় ও গয়না পরে শুতে গেল স্বামীর কাছে। শোবার ঘরে ঢুকে গিয়ে সে দেখল স্বামী ঘুমাচ্ছে। সে ভাবল পথশ্রমে ক্লান্ত হয়ে তার স্বামী ঘুমিয়ে পড়েছে, তাই সেও ঘুমিয়ে পড়ল। কিন্তু নয়নানন্দ আসলে ঘুমোয়নি।
ঘুমোবার ভান করে তার কুমতলব চরিতার্থ করার কথা ভাবছিল। তাই সে যখন দেখল রত্নাবতী গভীরভাবে ঘুমোচ্ছে, সে এক তীক্ষ্ণ ছুরি দিয়ে ঘুমন্ত স্ত্রীকে হত্যা করে তার সব গয়না নিয়ে পালিয়ে গেল। কাহিনী শেষ করে শাড়ি বলল, মহারাজ, এই ঘটনা আমি নিজের চোখে দেখেছি। সেই থেকে পুরুষ জাতির প্রতি অশ্রদ্ধা, অবিশ্বাস জন্মেছে আমার। পুরুষরা যে কত স্বার্থপর, নিষ্ঠুর, তার পরিচয় পেয়ে আমি প্রতিজ্ঞা করেছি কোনো পুরুষের সংস্পর্শে থাকবো না। রাজা এবার তার প্রিয় সুখ চূড়ামণিকে বলল, এবার তুমি বলো, কেন তুমি স্ত্রী জাতির ওপর এত বিরক্ত? তখন সুখ তার কাহিনী শুরু করলো। কাঞ্চনপুরে সাগর দত্ত নামে এক বণিক ছিল। তার ছেলে স্ত্রীদত্ত ছিল রূপে গুণে সমান। তার স্বভাব ছিল খুব অমায়িক, সকলেই তার প্রশংসা করত। শ্রীদত্ত বড় হলে অনঙ্গপুরের বণিক সোমদত্তের কন্যা জয়শ্রীর সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরে স্ত্রীদত্তকে বাণিজ্য করতে বিদেশে যেতে হয়। জয়শ্রী তখন তার বাপের বাড়িতে গিয়ে বাস করতে থাকে। কিন্তু স্বামীকে ছেড়ে থাকতে মন চাইল না জয়শ্রীর। প্রায় সে জানলার ধারে দাঁড়িয়ে রাস্তার লোক চলাচল দেখত। সবসময় চঞ্চল ও অশান্ত হয়ে থাকত তার মন। একদিন সে রূপবান ও সুন্দর বেশভূষা পরা এক যুবককে দেখে মুগ্ধ হলো। যুবকও তাকে দেখল। তার ফলে আরও চঞ্চল হয়ে উঠল জয়শ্রীর মন। জয়শ্রী আর একজন অন্তরঙ্গ সঙ্গীকে ডেকে বলল, সখী, যেমন করে পারো ওই যুবকের সঙ্গে যোগাযোগ করিয়ে দাও। সখী সেই দিন সেই যুবকের কাছে গিয়ে বলল, মহাশয়, সোমদত্ত বণিকের কন্যা আপনার সঙ্গে দেখা করতে চায়। আজ সন্ধ্যায় আপনি আমার বাড়িতে আসুন, সেখানেই দেখা হবে তার সাথে। যুবক খুশি হয়ে রাজি হলো। সখী জয়শ্রীর কাছে গিয়ে বললে, জয়শ্রী খুশি হয়ে তাকে একটা উপহার দিল। সন্ধ্যার পর যুবক সখীর বাড়িতে গিয়ে উপস্থিত হলো। সখী জয়শ্রীকে খবর দিলে জয়শ্রী বলল, তাকে বসতে বলো, বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে আমি যাব। এইভাবে সখীর বাড়িতে রোজ রাতে গিয়ে যুবকের সঙ্গে মিলিত হতো জয়শ্রী। কিছুদিন পর জয়শ্রীর স্বামী শ্রীদত্ত বাণিজ্য করে দেশে ফিরে এলো। জয়শ্রীর বাবা মা অনেক দিন পর জামাইকে দেখে খুশি হলো, কিন্তু স্বামীকে দেখে মোটেই সন্তুষ্ট হতে পারল না জয়শ্রী। সে সেই যুবককে ভুলতে পারল না। রাত্রিতে শোবার ঘরে গিয়ে স্ত্রীকে বিদেশ থেকে আনা অনেক সুন্দর সুন্দর জিনিস উপহার দিল শ্রীদত্ত, কিন্তু জয়শ্রী মুখ ভার করে সেগুলো ছুঁড়ে ফেলে দিল। তখন শ্রীদত্ত ক্ষুণ্ণ মনে ঘুমিয়ে পড়ল। স্বামী গভীরভাবে ঘুমিয়ে পড়লে গভীর রাতে সখীর ঘরে গিয়ে সেই যুবকের সঙ্গে মিলিত হওয়ার জন্য বেরিয়ে পড়ল জয়শ্রী। সে যখন অন্ধকারে একা দামি কাপড় গয়না পরে সখীর বাড়িতে যাচ্ছিল, তখন এক চোর তাকে দেখে তার পিছু নিল। এদিকে সেই যুবকটি সখীর বাড়ির কাছে একটি শিরীষ গাছের কাছে দাঁড়িয়ে জয়শ্রীর জন্য যখন অপেক্ষা করছিল, তখন অতর্কিতে এক বিষধর সাপের কামড়ে সে মারা যায়। তার মৃতদেহটি সেখানেই পড়েছিল। জয়শ্রী সেখানে গিয়ে ভাবল যুবকটি ঘুমিয়ে পড়েছে। সে অনেক ডাকাডাকি করলো, কোনো সাড়া না পেয়ে চিন্তিত হয়ে পড়ল। অদূরে দাঁড়িয়ে চোর সব দেখল। সেই সিঁড়ির গাছে এক পিশাচ থাকতো। সে সব কিছু দেখে জয়শ্রীর মতো এক দুশ্চরিত্রা মেয়েকে শিক্ষা দেওয়ার জন্য গাছ থেকে নেমে এসে যুবকটির মৃতদেহের মধ্যে ঢুকে পড়ল। হঠাৎ দেখা গেল মৃতদেহটি লাফ দিয়ে উঠে জয়শ্রীর নাকের ডগাটা কামড়ে কেটে নিয়ে আবার শুয়ে পড়ল। পিশাচ আবার গাছে উঠে পড়ল। এবার জয়শ্রী বুঝতে পারল যুবকটি মারা গেছে। সে তখন কাঁদতে কাঁদতে সখীর কাছে গিয়ে কথা বলল। সে বলল, তবু সে তার স্বামীকে মেনে নিতে পারবে না। অবশেষে জয়শ্রী তার সখীকে বলল, স্বামীকে তাড়াবার একটা মতলব এঁটেছি আমি। জয়শ্রী এবার বাড়ি গিয়ে তার শোবার ঘরে চলে গেল। তার স্বামী তখনও ঘুমোচ্ছিল। হঠাৎ জয়শ্রী কাঁদতে কাঁদতে চিৎকার করে উঠল, বলল, বাঁচাও, মেরে ফেললো আমাকে। তার নাকের ডগার ক্ষত থেকে তখনও রক্ত ঝরছিল। বাড়ির সব লোক তার চিৎকারে ছুটে এলে জয়শ্রী তার স্বামীকে দেখিয়ে বলে, খুনের লোকটা আমার নাক কেটে দিয়েছে, আমায় মেরেছে। গোলমালে তার স্বামী শ্রীদত্তর ঘুম ভেঙে গেল। উঠে এসে কিছুই বুঝতে পারল না। অথচ সবাই জয়শ্রীর কথায় বিশ্বাস করে তার স্বামীকে দোষ দিতে লাগলো এক বাক্যে। জয়শ্রীর বাবার অভিযোগে নগর কোটাল এসে ধরে নিয়ে গেল শ্রীদত্তকে। শ্রীদত্ত এতক্ষণে বুঝতে পারল তার স্ত্রী নিশ্চয়ই চরিত্রহীনা। সে তাকে নিয়ে ঘর করতে চায় না, তাই তাকে বদনাম দিয়ে তাড়াতে চায়। তাই সে ফিরে এলে কথা বলেনি তার সঙ্গে।
বিচারক বাদী বিবাদীর কথা শুনে জয়শ্রীর কথায় বিশ্বাস করলেন এবং শ্রীদত্তকে মৃত্যুদণ্ড দিয়ে শুলে চড়াতে আদেশ দিলেন। কিন্তু চোরটি একটু অদূরে দাঁড়িয়ে সব লক্ষ্য করছিল। বিনা অপরাধে শ্রীদত্তর শাস্তি হচ্ছে দেখে তার দয়া হলো। সে বিচারকের সামনে গিয়ে বলল, হুজুর, আপনি প্রকৃত ঘটনা না জেনেই বিনা অপরাধে আসামিকে দণ্ড দিলেন। আমি এই পাপিষ্ঠা ব্যভিচারিণী নারীর সব কাজ নিজের চোখে দেখেছি। বিচারক তখন বিস্মিত হয়ে চোরের মুখ থেকে সব কথা শুনে প্রকৃত ঘটনা জানতে পারলেন। তিনি চোরের কথা মতো সত্যাসত্য যাচাই করার জন্য সখীকে ডেকে পাঠালেন। তারা শিরীষ গাছের তলায় সেই যুবকের মৃতদেহটিও দেখতে পেল। এবার জয়শ্রীর নাকের ডগা কাটা সম্বন্ধে চোরের কথা বিশ্বাস করলেন বিচারক। তিনি জয়শ্রীর মাথা মুড়িয়ে মাথায় ঘোল ঢেলে গাধার উল্টো দিকে বসিয়ে শহরময় ঘোরাতে আদেশ দিলেন। শ্রীদত্তকে পুরস্কার দানে সন্তুষ্ট করলেন সেই সঙ্গে। কাহিনী শেষ করে সুখ বলল, মহারাজ, কেন দেখলেন তো আমি স্ত্রী জাতিকে পছন্দ বা বিশ্বাস করি না। গল্প শেষ করে বেতাল বিক্রমাদিত্যকে বলল, এবার বলো তো মহারাজ, কে বেশি পাপী, নয়নানন্দ না জয়শ্রী? বিক্রমাদিত্য বললেন, আমার মতে দুজনেই সমান পাপিষ্ঠ। ঠিক উত্তর পেয়ে গাছে উঠে চলে গেল বেতাল। রাজা আবার তাকে ধরে এনে কাঁধে তুলে পথ চলতে শুরু হলো। দেখুন, আমার গল্প যদি আপনাদের শুনতে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমাকে সাহায্য করুন।